আসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। চলো ওয়ান শটের পার্ট 2 শুরু করা যাক। তোকে আমি এত জ্বালাবো যে তুই স্বীকার করতে বাধ্য হবি যে তুই আমাকে এখনো ভালোবাসিস। তোর চোখ দেখেই আমি সেটা বুঝতে পেরেছি। তুই যতই নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা কর, আমার চোখকে ফাঁকি দিতে তুই পারবি না। এবার দেখ আমি তোর সাথে ঠিক কি করি। এতদিন তুই আমার ভালো মানুষটা দেখেছিস, এবার দেখবি আমার টেবিল চেহারা। তবে সবটাই তোকে ভালোবেসে। এতদিনে প্রত্যেকটা দিন আমি তোর স্মৃতি নিয়েই বেঁচে আছি। অনেকটা রাগ ছিল, অনেকটা ক্ষোভ ছিল তোর উপর, কিন্তু বিশ্বাস কর তোকে দেখার পর সব কিছু গলে জল হয়ে গেছে। তোকে আমি দেখে বুঝতে পারছি তুই ভালো নেই। আর ভালোবাসার মানুষকে কষ্টে থাকতে দেখে কোন মানুষটা রাগ করে থাকতে পারে বলতো? কিন্তু তোকে আমি সেটা বুঝতে দেবো না। তুই আমার সাথে যেটা করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে, কিন্তু তার আগে জানতে হবে কেন তুই এই কাজটা করেছিস আমার সাথে। কেন এতগুলো বছর তুই আমাকে এতটা কষ্ট দিয়েছিস। নিজেও তো কম কষ্ট পাচ্ছিস না, সেটা আর কেউ না জানলে আমি খুব ভালো করেই জানি। তো চল খেলা শুরু করা যাক। এদিকে আয়ু তেকে তার কেবিন দেখিয়ে দেয়। তে নিজের কেবিনে এসে বসে আছে। তের কেবিনে একটা হিডেন ক্যামেরা আছে, যেটা জাংকুক ইচ্ছা করেই লাগিয়ে রেখেছে তেকে নজরে রাখার জন্য। তে গিয়ে কেবিনে বসে নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে থাকে, চোখের জলটা আটকাতে থাকে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করে। জাংকুক ঘরে কম্পিউটার স্ক্রিনে বসে সবটাই খেয়াল করছে। জাংকুক একটা টেবিল হাসি দিয়ে তেকে ডেকে পাঠায়। তে রুম থেকে নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে আসে। মে আই কামিং স্যার? কামিং। হ্যাঁ স্যার বলুন, কি করতে হবে আমাকে? কফি খাবো, বানিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি ক্লার্ককে বলে দিচ্ছি। ক্লার্কের হাতে খেতে চাইনি, তাহলে ক্লার্ককেই ডাকতাম। তোমাকে বলেছি তুমি বানিয়ে দেবে। ওকে স্যার। তে চুপচাপ নিচে চলে যায়, নিজের হাতে কফি বানিয়ে জাংকুকের কাছে নিয়ে আসে। এই নিন স্যার আপনার কফি। এটা কি বানিয়ে এনেছো? এত চিনি কেন? কেন, তুই তো 2 চামচ চিনি খাস। হোয়াট দ্য হেল, অফিসের বসকে তুই তাকারি করছো? সরি স্যার, আসলে এই কফি আমি খাবো না, নিয়ে যাও। আমার টেস্ট বদলেছে। আগে আমি অনেক কিছুই পছন্দ করতাম যেগুলো এখন আর পছন্দ করি না। চোখের সামনে অনেক মানুষকে বদলে যেতে দেখেছি, তাই নিজেকেও অনেকটা বদলে নিয়েছি। নিজে এই কফি বলে কফির কাপটা তের দিকে ঠেলে দেয়। জাংকুকের এরকম ব্যবহারে তে অনেকটা কষ্ট পায়, কিন্তু জাংকুকের সামনে সেটা বুঝতে দেয় না। কফির কাপটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তে বেরিয়ে যেতেই জাংকুক মনে মনে ভাবে, আমার পছন্দ অপছন্দগুলোকে এখনো তুই মনে রেখেছিস তে? এরপরেও তুই বলবি তুই আমাকে আর ভালোবাসিস না? আজ কত বছর বাদে তোর মুখ থেকে আবার তুই ডাকটা শুনলাম। মনে হচ্ছিল ছুটে গিয়ে তোকে জড়িয়ে ধরি। আটকে রাখতে অনেক কষ্ট হচ্ছে তে, তোকে যে অনেক ভালোবাসতে ইচ্ছে করছে আমার। এদিকে তে বাইরে বেরিয়ে মনে মনে ভাবে, সত্যি অনেক বদলে গেছে জাংকুক। যে জাংকুক কখনো আমার চোখে জল সহ্য করতে পারতো না, সেই জাংকুক নিজে আজ আমাকে কাঁদাচ্ছে। সত্যি বোধ হয় সময় মানুষকে অনেকটা বদলে দেয়, বা হয়তো তার এই বদলের জন্য আমিই দায়ী। এসব ভেবেই তে একটা তাচ্ছিলের হাসি এসে সেখান থেকে চলে যায়। নিজের কেবিনে গিয়ে বসে কাজ করতে থাকে। এইভাবে 2 দিন কেটে যায়। কোম্পানির লোকজনদের সাথে তের বেশ ভাব জমেছে, টুকটাক কথাও হয়। তে কিছু ফাইলপত্র নিয়ে বেরোচ্ছিল, তখনই একজনের সাথে ধাক্কা লাগে। সরি বলে সামনে তাকাতেই তে অবাক হয়ে যায়। সুগাদা, তুমি তুমি এখানে কি করছো? আরে তে, তুই তুই এখানে জব করিস? আসলে আজকে একটু মিটিং আছে আমার জাংকুকের সাথে, তাই এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে যাও তুমি। এদিকে তে সুগার সাথে হেসে হেসে কথা বলছে, আর এদিকে কম্পিউটার স্ক্রিনে জাংকুক সবটাই দেখেছে। কি কথা হচ্ছে সেটা তো সে বুঝতে পারেনি, কিন্তু তে কারোর সাথে এভাবে হেসে হেসে কথা বলছে দেখে সে ঠিক সহ্য করতে পারে না। সে সুগার সাথে মিটিং তো করে, কিন্তু সুগার মাঝে মাঝে তেকে দেখে হাসা বা তে সুগাকে দেখে হাসি পাস করা, যেটা জাংকুক একেবারেই সহ্য করতে পারছে না। কি সম্পর্কে সুগার সাথে তের, এটাই তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। সুগা মিটিং শেষ করে তেকে বলে যায়, আসি রে তে, কাল তো হলিডে, জিমিনের সাথে চলে আসিস, দেখা হবে আর অনেক আড্ডা দেওয়া হবে। তেও একটা হাসি পাস করে হ্যাঁতে হ্যাঁ মেলায়। সুগা চলে যায়। সুগার পিছন পিছন তেও বেরোতে যাচ্ছিল, তখনই জাংকুক বলে, মিস তেয়ং, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কি আমি যেতে বলেছি? না মানে স্যার, এখন তো আমার এখানে কোনো কাজ নেই। কি কাজ আছে কি না আছে সেটা আমি ঠিক করব, তুমি নয়। ভুলে যেও না, অফিসের বস আমি। না স্যার, আই এম সরি। বলুন কি করতে হবে? জাংকুক চেয়ার থেকে উঠে এসে তেকে শক্ত করে দেয়ালে চেপে ধরে।
স্যার কি করছেনটা কি? খুব খারাপ লাগছে তাই না? ওই সুগা যখন তোমার গায়ে হাত দিয়ে কথা বলছিল খুব ভালো লাগছিল তাই না? স্যার কি যা তা বলছেন আপনি? যা বলেছি ঠিক বলেছি। আসলে তুমি মেয়েটাই ওরকম, বড় লোক দেখলেই চুই চুই করো। কত টাকা আছে ওই সুগার? তার 10 গুণ বেশি টাকা আমার আছে। বলে জাঙ্কুক আরো শক্ত করে তেকে চেপে ধরে। স্যার লাগছে আমার। জাঙ্কুক যেন নিজের মধ্যেই নেই। আসলে তখন যখন ধাক্কাটা লেগেছিল, তে পড়ে যাচ্ছিল বলে সুগা তাকে ধরেছিল, আর সেটা জাঙ্কুক দেখেছে। তে চোখ মুখ বন্ধ করে জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করে। তে যতই ছাড়ানোর চেষ্টা করছে জাঙ্কুক ততই চেপে ধরছে। কি করছেনটা কি স্যার? ছাড়ুন, এটা অফিস। আবার লাগছে, ছাড়ুন। লাগুক, আমার সামনে তোমাকে অন্য পুরুষ টাচ করবে সেটা আমি সহ্য করব, সেটা তুই ভাবলি কি করে? হোয়াট দ্য হেল? যে কে আমাকে টাচ করবে কে করবে না সেটা একান্তই আমার ইচ্ছা, আপনার নয়। কোনো দিনও নয়। আমার সামনে কেউ তোকে টাচ করবে সেটা আমি কোনোদিনও সহ্য করব না। করবেন আপনি? হ্যাঁ, কি করব? বলে জাঙ্কুকের ঠোঁট দুটো চেপে ধরে। আর সমস্ত রাগ তের ঠোঁটের উপর ঝাঁতে থাকে। জাঙ্কুকের ঠোঁটটাকে অনবরত কামড়াতেই থাকে। তে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়, তবুও জাঙ্কুক ছাড়ার নাম নেই। তের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে প্রাণপণে চেষ্টা করছে জাঙ্কুককে ছাড়ানো, কিন্তু কিছুতেই পারছে না। জাঙ্কুকের আক্রমণ ধীরে ধীরে বাড়তেই রয়েছে। জাঙ্কুক তের ঠোঁটটা ছেড়ে তের গলায় গিয়ে কামড় দেয়। জাঙ্কুক একটা হাত তের হাত থেকে ছাড়িয়ে তের আপার বডি টাচ করে। জাঙ্কুক, কি করছিস? ছাড়। পাগলাম করিস না জাঙ্কুক, ছাড়। জাঙ্কুক ছাড় বলে তে জোরে একটা ঠেলা দেয়। এতক্ষণে জাঙ্কুকের সম্বিত ফেরে। সে কি করছিল সে নিজেও জানে না। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তে কাঁদতে কাঁদতে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর নিজের কেবিনে গিয়ে দরজাটা লক করে কাঁদতে থাকে। কলেজ লাইফে কিস করা তো দূরের কথা, জাঙ্কুক কখনো তেকে সেভাবে টাচ পর্যন্ত করেনি। আজকে সে জাঙ্কুক এমন কিছু করবে তে সেটা ভাবতেও পারছে না। এদিকে জাঙ্কুকও সবটা বুঝতে পারে। সে নিজের হাতটাকে নিয়ে দেয়াল একটা ঘুষি মারে। জাঙ্কুকেরও চোখ দিয়ে জল পড়ছে। আমি তো তোকে জোর করতে চাই না তে, আমি তো তোকে ভালোবেসে নিজের কাছে আগলে রাখতে চাই। তুই কেন কেন বারবার আমাকে দূরে ঠেলে দিস? কেন বারবার তুই এমন কিছু করিস যে তোর উপর রাগ করতে আমি বাধ্য হই? তুই কেন বুঝিস না অন্য ছেলে তোকে টাচ করা তো দূর, তোর সাথে কথা বললেই আমার রাগ হয়। আমি সামলাতে পারি না নিজেকে। আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। অনেকগুলো বছরের দূরত্ব আমাকে তোর আরো কাছাকাছি এনে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এর শেষ আমি দেখতে চাইতে তোকে আমি নিজের করে নিতে চাই, একেবারে নিজের করে নিতে চাই। সেদিন আর জাঙ্কুক তের সামনাসামনি হয়নি, চলে যায়। 2 দিন পর তাদের একটা বিজনেস ট্রিপ আছে। তেকে জাঙ্কুকের সাথে যেতে হবে, যদিও তের যাওয়ার একেবারে ইচ্ছা নেই। সে জাঙ্কুকের থেকে দূরত্ব মেনটেন করতে চায়, আর এখন তো আরো। কারণ তে খুব ভালো করে বুঝে গেছে যে জাঙ্কুক এখন ওকে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যেতে তো তাকে হবেই, যেহেতু সে জাঙ্কুকের বিয়ে। বিজনেস ট্রিপে যাবে বলে তেকে 2 দিন ছুটি দেওয়া হয়েছে। এই 2 দিন তেকে না দেখে জাঙ্কুক তো পাগল প্রায়। তে ট্রিপে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক সেই সময় জাঙ্কুক ফোন করে। হ্যালো, আমি জাঙ্কুক বলছি। হ্যাঁ স্যার বলুন। আপনি কি রেডি হয়ে গেছেন? হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। আপনাকে আসতে হবে না, আপনি আপনার বাড়ির ঠিকানাটা দিন, আমি আসছি। আমার বাড়ির ঠিকানা? না মানে আপনি কোথায় আছে বলুন না স্যার, আমি আসছি। কেন, বাড়ির ঠিকানা দিতে তোমার সমস্যাটা কি? না মানে তাড়াতাড়ি ঠিকানাটা বলুন, আমার দেরি হচ্ছে। তে আর কিছু করার নেই, তাই বাড়ির ঠিকানাটা সে বলে দেয়। জাঙ্কুক বাড়ির সামনে এসে দেখে এটা একটা বস্তি এলাকা। জাঙ্কুক প্রথমে ভাবে সে হয়তো ভুল করে এসেছে, কিন্তু ঠিক তখনই দেখতে পায় তে গেট খুলে একটা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। বাড়িটা অত্যন্ত ছোট আর দোচালা একটা বাড়ি। জাঙ্কুক অবাক হয়, কারণ সে তো জানতো তের বাবা বেশ ভালোই একটা চাকরি করে। তার মেয়ে হয়ে তে তো এরকম কোনো বাড়িতে থাকার কথা না। তে এসে গাড়িতে পিছনের সিটে বসে। আমাকে কি তোমার ড্রাইভার মনে হচ্ছে? মানে মানে সামনে এসে বসো। মালকিনের মতন পিছনে গিয়ে বসছে। তে আর কিছু বলে না, সামনে এসে জাঙ্কুকের পাশে বসে। তে জানলার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে, আর এক মনে কিছু ভেবে চলেছে। তের চুলগুলো, তের উস্কো খুস্কো চুলগুলো মাঝে মাঝে কপাল ছুঁয়ে যাচ্ছে। সূর্যের সোনালি আলোয় তের মুখটা যেন সোনার মতোই চকচক করছে। জাঙ্কুক ড্রাইভ করতে করতে আর চোখে তেকেই দেখে চলেছে। তুমি এখানে কেন থাকো? হ্যাঁ, কিছু বললেন? বললাম এখানে কেন থাকো?
আমার জানা মতে তোমার তো নিজের বাড়ি ছিল। ছিল তো অনেক কিছুই, এখন তো কিছুই নেই। মানে? কিছু না স্যার। জাঙ্কু গাড়িটা থামান। কি হলো স্যার, এখানে গাড়ি কেন থামালেন? যে প্রশ্নটা করব ঠিকঠাক উত্তর দিবিতে, ভুলভাল উত্তর দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এতদিন বাদে জাঙ্কুককে তুই করে বলতে শুনে তোর বুকে যেন একটা চিনচিন ব্যথা অনুভব হলো। এভাবে হাঁ করে তাকিয়ে থাকিস না, যেটা বলছি তার উত্তর দে। সেদিন ওরকম মেসেজ তুই কেন করেছিলিস? আমি জানি তার এক বিন্দুও কিন্তু সত্য নয়। তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। কি হলো, বলবি না? কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। আমাদের ফ্লাইটে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি গেলে ভালো হয়। জাঙ্কুক নিরাশ হয়, বোঝে তে কিছু বলবে না, তাই আবার গাড়ি চালানোতে মন দেয়। আর মনে মনে ভাবে, আমি তো জেনেই ছাড়বো, বিজনেস ট্রিপ তো একটা ছুতো। ওখানে গিয়ে সব প্রশ্নের উত্তর আমি তোর থেকে নেবতে। এখন রাস্তায় বলে তোকে কিছু বললাম না, তুই সোজা আঙুলে ওঠার মতো ঘি নস। তোকে তুলতে গেলে আমার আঙুলটা বাঁকাতেই হবে। এরপর তারা পৌঁছায় তাদের গন্তব্যস্থলে। হোটেলে এসে তে জানতে পারে হোটেলে একটা রুমই ফাঁকা আছে। স্যার, আপনি আগে থেকে রুম কেন বুক করেননি? আমি কি জানি, আমি জানতাম ম্যানেজার সব করে রেখেছে। এই ম্যানেজারের চাকরি আমি খাবো এবার। এদিকে সবই যে জাঙ্কুকেরই প্ল্যান সেটা তো তে জানে না। এখন তাহলে আমি থাকবো কোথায়? একটু ম্যানেজ করে আমাদের একটা রুমেই থাকতে হবে। হোয়াট? আমি আপনার সাথে কখনো না। তাহলে এখানেই পড়ে থাকো, আমি চললাম বলে জাঙ্কুক চাবি নিয়ে চলে গেল। মানেটা কি? এরকম কেন? বলে তেও নিরুপায় হয়ে পেছন পেছন গেল। রুমটা বেশ বড়, তবে আশ্চর্যের বিষয় রুমে একটা সোফা পর্যন্ত নেই। শুধুমাত্র একটা বেড আর কিছু আসবাবপত্র রাখা রয়েছে। এত বড় হোটেল রুম, একটা সোফা নেই কেন? সোফা দিয়ে কি হবে? আমি তাহলে শোবো কোথায়? এত বড় বিছানা কি চোখে পড়ছে না? মানেটা কি? আমি আপনার সাথে এক বিছানায় শোবো? তাতে সমস্যাটা কি আছে? আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? না, একদম সুস্থ মস্তিষ্কের। একটা ব্যাচেলার মেয়ে আর একটা ব্যাচেলার ছেলে একই বিছানায় পাশাপাশি শোবে? তুমি তো এমন করছো যেন আমার সাথে বিছানায় শুলে আমি তোমার ইজ্জত হরণ করব। হয়তো আমার উল্টে তুমি না আমার ইজ্জত হরণ করে ফেলো। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই। কথাটা তে খারাপ লাগে, তাই আর কথা বাড়ায় না, জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আমি জানিতে এভাবে না বললে তুই কখনো শুনবি না, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তোকে এভাবেই বলতে হয়। তে ফ্রেশ হয়ে বিছানায় এসে একপাশে শুয়ে পড়ে। প্রচন্ড ক্লান্ত লাগছে শরীরটা। প্লেনে থাকতেই তারা ডিনার সেরে নিয়েছে, তাই ডিনারের আর ঝামেলা নেই। কিছুক্ষণের মধ্যেই তে গভীর নিদ্রায় তলিয়ে যায়। মাঝরাতে যখন ঘুম ভাঙে, দেখে তাকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। তে ঠিক মতো নড়তে পর্যন্ত পারছে না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। টুলু চোখটা কোনো রকম খুলে দেখলো জাংকুক একেবারে বাচ্চা ছেলের মতো তাকে জড়িয়ে তার ঘাড়ে মুখ গুজে শুয়ে রয়েছে। জাংকুকের গরম নিঃশ্বাস তে শরীরটা ছুঁয়ে যাচ্ছে। একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। তে জাংকুককে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। বরং জাংকুক আরো আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে ধরলো, আর তে আর একটা হাত টান দিয়ে নিজের বুকের ওপর তাকে চেপে ধরলো। তে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তে বোঝার চেষ্টা করলো জাংকুক কি সত্যি ঘুমাচ্ছে না জেগে আছে, কিন্তু না, জাংকুক ঘুমিয়ে আছে। কিন্তু তে এবার কি করবে? এভাবে তো আর ঘুমানো যায় না। তে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। তারপর একসময় ক্লান্ত হয়ে জাংকুকের বুকে মাথা রাখলো। অনুভব করলো এই যেন এক পরম শান্তি, এই যেন তার নিরাপদ জায়গা, যেখানে থাকলে যে সব দুঃখ ভুলে থাকতে পারবে। তের চোখ থেকে দুফোঁটা জল বেয়ে পড়লো জাংকুকের বুকে। তখনই তে শুনতে পেল তের কানের কাছে জাংকুক মৃদু স্বরে বলল, এত কষ্ট পাস? তাহলে কেন ছেড়ে চলে গেছিলি সেদিন? কেন কষ্ট দিলি আমাকে? তে চমকে উঠে জাংকুকের দিকে তাকালো। তুই ঘুমাসনি? তার মধ্যে ইচ্ছে করে? জাংকুক আবার তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। কি করছিস কি জাংকুক? ছাড়। না, ছাড়বো না। আজকে তোকে সত্যিটা বলতেই হবে। কি সত্যি জানতে চাস জাংকুক? যে সত্যিটা জানার জন্য এতদিন ধরে আমি অপেক্ষায় রয়েছি, যে সত্যিটা জানার জন্য, যে সত্যিটার জন্য আমরা দুজনেই কষ্ট পেয়ে চলেছি। বল না তে, যে কোনো পরিস্থিতিতে তুই জাংকুককে পাশে পাবি। বল না, কেন সেদিন ছেড়ে চলে গিয়েছিলিস আমায়? কি করতাম জাংকুক? আমার যে কিছু করার ছিল না। চেনা মানুষগুলো যখন অচেনা হয়ে যায় না, পুরো পৃথিবীটাই শূন্য লাগে। সেদিন সকালবেলা আমি তোর সাথে দেখা করবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। হঠাৎ মনে পড়ে তোর জন্য কিনা গিফটটাই তো আনতে ভুলে গেছি। আবার ফিরে যাই বাড়ির পথে। বাড়িতে যেতে গিয়ে দেখি বাড়ির সামনে লোকজন ভিড় করে রয়েছে। প্রচন্ড অবাক লাগে।
কিছুক্ষণ আগেই তো সব ঠিক ছিল, এখন এত লোকের ভিড় কেন? প্রচন্ড ভয় হয় মনে। এক পা দুপা করে এগিয়ে যেতে থাকি। সামনে দেখি আমার বাবার মৃতদেহটা শোয়ানো রয়েছে। বাবা অফিস যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। একটা মুহূর্তের জন্য পৃথিবীটা আমার সেখানেই থমকে গিয়েছিল। আমি সেদিন নিজের মধ্যে ছিলাম না, তোর সাথে সারাদিন যোগাযোগও করতে পারিনি। পরদিন ভাবলাম তোকে ফোন করে সবটা বলবো। আর ঠিক তখনই আমার কাকু কাকিমা এসে হাজির হয় হাতে দলিল নিয়ে। এই বাড়ি নাকি তাদের, আমাদের নাকি তখনই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। জানিস, এক কাপড়ে মাকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। যেই কাকু কাকিমাকে ছোটবেলা থেকে মা আমার আসনে বসিয়েছি, সেই কাকু কাকিমা যে আমাদের সাথে এমন কিছু করতে পারে ভাবতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, 2 দিন কিছু না খেয়ে না দে মাকে নিয়ে একটু আশ্রয়ের জন্য ঘুরেছি। কেউ দেয়নি আশ্রয়, কোনো আত্মীয় স্বজন দেয়নি। শেষে বাবার জমানো কিছু টাকা মায়ের নামে ছিল, সেটা নিয়ে এই ছোট্ট বাড়িটা ভাড়া নিই। সবার চোখের অগোচরে এখানেই দিন কাটতে থাকে আমাদের। মা দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে। সেদিন আমার সেই পরিস্থিতিতে আমি তোকে জড়াতে চাইনি জাঙ্কু। তুই পড়াশোনায় এত ভালো, তোর সামনে অনেক স্বপ্ন ছিল বড় হওয়ার। আমি আমার এই জীবনের সাথে যদি তোর জীবনটা জড়াতাম, আমার সাথেও তোর জীবনটাও অন্ধকারে তলিয়ে যেত। আমার এই অন্ধকার জীবনে তোকে আমি টেনে আনতে চাইনি, তাই তোর থেকে আমি অনেক দূরে সরে গিয়েছিলাম। রাস্তাঘাটে জানিস, দূর থেকে অনেকবার তোকে দেখেছি, কিন্তু তুই যাতে আমাকে দেখতে না পাস তাই আড়ালে লুকিয়ে গেছি, তোর সামনে পড়তে চাইনি। কিছুদিন বাদে জানতে পারি আমার কাকু কাকিমা আমাদের সেই বাড়ি বিক্রি করে দিয়েছে, আর তারা তাদের ছেলে নিয়ে বিদেশে চলে গিয়েছে। আমার সেই সময় সাথী হয়ে দাঁড়ায় আমার এক নতুন বন্ধু জিমিন। সে আমাকে কিছু টিউশনি জোগাড় করে দেয়। আমি টিউশনি করতাম, মাকে নিয়ে চলতাম। কিন্তু কয়েক মাস আগে জানতে পারি আমার মাও আর বেশি দিন বাঁচবে না। তার নাকি ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। বিশ্বাস কর, আমার না মনে হয়েছিল এই পৃথিবীটাই শূন্য, আমার আশেপাশে কেউ নেই। আমার মাথার ছাদগুলো যেন আমার মাথার উপর থেকে সরে যাচ্ছে এক এক করে। কয়েকদিন বাদে মা মারা গেল, আমি একা হয়ে গেলাম। সুগাদা, জিমিনের বয়ফ্রেন্ড, আমাকে নিজের বোনের মতো স্নেহ করেন। সে তার কোম্পানিতে আমাকে জব দিতে চেয়েছিল, কিন্তু আমি আমার যোগ্যতায় কিছু অর্জন করতে চেয়েছিলাম, তাই এখানে ওখানে ইন্টারভিউ দিতে লাগলাম। এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসার আগে আমি জানতাম না তুই এই কোম্পানির মালিক। জানলে জানলে হয়তো আবার পালিয়ে যেতিস আমার থেকে, তাই না? আসলে কি জানিস তো তুই কখনো আমাকে নিজের ভাবিসনি। তুই অনেক স্বার্থপর, সবসময় শুধু নিজেরটাই ভেবে গিয়েছিস। যদি কখনো একটুখানির জন্য তুই আমাকে নিজের ভাবতিস, তাহলে এভাবে আমার থেকে দূরে চলে যেতিস না, আমাকে পাশে নিয়ে এই লড়াইটা লড়তিস। ভালোবাসার মানুষের কাছে কিসের এত দূরত্ব রে? ছাড়কে, সেদিন তুই যেটা ভালো মনে করেছিস তুই সেটাই করেছিস, কিন্তু এখন আমি যেটা ভালো মনে করব সেটাই করব, আর সেটাই তোকে মানতে হবে। আমি তোকে বিয়ে করতে চাইতে না জাকুক, আমি আর এই ভালোবাসার মায়ে জড়াতে চাই না রে, বিশ্বাস কর। আমি যাকেই ভালোবেসে আগলে রাখতে চেয়েছি সেই আমার থেকে দূরে চলে গেছে, তাই বড্ড ভয় হয়। আবার যদি তুই আমার থেকে দূরে চলে যাস, আমি কিভাবে থাকবো? আমি আমি এতদিন দূর থেকেই দেখে ভালো ছিলাম যে তুই ভালো আছিস, শুনেছিলাম তুই অনেক বড় হয়েছিস, তোর অনেক নাম ডাক হয়েছে। মনে মনে আমি এতেই অনেক খুশি ছিলাম। আমার জীবনের সাথে তোর জীবনটা আমি আর জড়াতে চাই না জাঙ্কু। আমি তোকে আর হারাতে পারবো না, তুই আছিস এটাই আমার অনেক জোর। বিশ্বাস কর, বেশি পাকা পাকা কথা বলিস না। আর আজকালকার মেয়ে হয়ে তুই এসব কি কুসংস্কার মানিস? হ্যাঁ, আলো অন্ধকার, যার মৃত্যু যেভাবে হওয়ার সেভাবেই হবে, কেউ তাকে খণ্ডাতে পারবে না। তুই তুই আমার জীবনে এলে আমার ক্ষতি হবে, তুই আমার থেকে দূরে থাকলে আমার ভালো হবে, এসব তোর কি মনে হয়? তুই আমার থেকে দূরে থাকলে আমি ভালো থাকবো? থাকবো না, কোনো দিনও থাকবো না। না এতদিন ভালো ছিলাম, আর না আগামী দিনে থাকবো। আর আমাদের ভাগ্যে যা লেখা থাকে সেটাই হবে, সেটা কেউ খণ্ডাতে পারে না। সেটা তুই আমার জীবনে থাকলেও হবে, তুই আমার জীবনে না থাকলেও হবে। অনেক হয়েছে, অনেক কষ্ট পেয়েছি দুজনে, আর না। এবার একটু ভালো থাকতে চাই, ভালোবাসার মানুষের সাথে সুখের জীবন কাটাতে চাই, তা সেটা 2 যুগেরই হোক আর বা 2 দিনের। কিন্তু জাঙ্কু, আর কোনো কথা নয়, এবার যা হবে ভালোর জন্যই হবে। আমরা বিয়ে করছি, এটাই ফাইনাল। আর এখানে আমরা শুধু বিজনেস ট্রিপ করতে আসিনি, এখানে আমি তোকে নিয়ে এসেছি আমার মা বাবার সাথে আলাপ করে দেওয়ার জন্য। মানে মানে বর্তমানে আমার মা বাবা এখানেই থাকে, আমি মা বাবার সাথে দেখা করাতে নিয়ে আসছি বলে তো তুই আসতিস না, তাই বিজনেস ট্রিপের নাম করেই আসতে হলো। কাল আমরা সেখানে যাব, কিন্তু তার আগে
আজ সমস্ত দূরত্ব ঘুচিয়ে আমি তোর কাছে আসতে চাই। কি? হ্যাঁ তে, আই লাভ ইউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ। না জাঙ্কু, বিয়ের আগে এগুলো ঠিক নয়। বিয়ে তো আমরা করবই, কিন্তু এরকম একটা রোমান্টিক নাইট সবসময় আসবে না। তবে চিন্তা নেই, আমি আমার লিমিট ক্রস করব না। এটুকু বিশ্বাস তুই আমার উপর রাখতে পারিস। তে লজ্জায় মাথাটা নিচু করে নেয়। তে তখন জাঙ্কুকের উপর শুয়েছিল। জাঙ্কুক আস্তে করে তেকে বেডে শুয়ে দেয় আর নিজে তের উপর উঠে যায় আর দখল করে নেয় তের ঠোঁট দুটোকে। না, আজ আর কোনো রাগ নেই, বরং পরে পরম আবেশেই তের ঠোঁটে স্বাদ নিতে থাকে জাঙ্কুক। আর আস্তে আস্তে ভালোবাসার একটা একটা ধাপ পেরোতে থাকে দুজনেই। কিছুক্ষণ পর জাঙ্কুক তের থেকে সরে এসে পাশে শুয়ে হাঁপাতে থাকে। আজ আর নয়, বাকিটা বিয়ের পরই হবে। পরের দিন সকালটা দুজনের কাছে অনেকটা সুন্দর হয়। একে অপরের দিকে তাকিয়ে স্মাইল পাস করে। জাঙ্কুক তের ফোরহেডে একটা কিস করে। গুড মর্নিং। গুড মর্নিং। যাও গিয়ে রেডি হয়ে নাও, মা বাবার কাছে যাবো। ওনারা তোমার জন্য অপেক্ষা করছে আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটা সেখানে গেলেই দেখতে পাবে। এরপর তে আর জাঙ্কুক দুজনেই রেডি হয়ে নেয়। তারপর জাঙ্কুকদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুক তেকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। জাঙ্কুক, বাড়িতে তো কাউকেই দেখছি না। সবাই আছে, চলো বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। তেও পিছন পিছন যেতে থাকে। সে তো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে তার সাথে। তারপর দোতলায় এসে তেকে নিয়ে একটা রুমের ভেতর প্রবেশ করে। পুরো রুমটা অন্ধকার, দিনের আলো সেই রুমে প্রবেশ করেনি। জাঙ্কুক, ঘরটা তো অন্ধকার কেন? ঠিক তখনই ঘরের লাইটগুলো জ্বলে ওঠে। সারপ্রাইজ! তে দেখে সেখানে জাঙ্কুকের মা বাবা সহ জিমিন আর সুগা রয়েছে। জিমিন আর সুগাকে দেখে তে তো অবাক হয়ে যায়। সুগাদা, জিমিন, তোমরা এখানে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তে তো পুরো অবাক অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মিচকে মিচকে হাসছে। জাঙ্কুক, ওরা এখানে? আমি ডেকেছি, কারণ আজ শুধু তোমাদের জন্মদিন নয়, আজ তোমাদের রেজিস্ট্রি ম্যারেজও হতে চলেছে। মানে? হ্যাঁ মা, জাঙ্কুক আমাকে সবটাই বলেছে। অনেকগুলো বছর এমনিতেই চলে গেছে, তাই আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আজই তোমাকে আমাদের ঘরের বউ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। আর তোমার তরফে যেহেতু সেরকম কেউ নেই, তাই জাঙ্কুক বলেছে টুগা আর জিমিনকে এখানে ডেকে নিতে। কারণ আমার শোনা মতে তোমার মা আবার পরে ওরাই তোমার পাশে একমাত্র ছিল, তাই এই শুভ দিনে ওদের থাকাটা তো অবশ্যই জরুরি। তে চোখ দিয়ে জল বের পড়ে তার মা বাবার কথাটা মনে পড়তে। জিন এসে তেকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, কাঁদে না মা, তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আজ থেকে আমরা তোমার মা বাবা। তোমাকে তোমার মা বাবার মতো করেই আগলে রাখবো। জানি নিজের মা বাবার জায়গাটা হয়তো তোমার পূরণ করতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি পুরোপুরি চেষ্টা করব তোমার মা বাবা হয়ে ওঠার। কখনো তোমায় কোনো দুঃখ অনুভব করতে দেব না, তোমার চোখে কখনো জল আসতে দেব না। আমার এই ছেলেটা তো গাধা, একটা মেসেজকে ভিত্তি করে 3টে বছর পার করে ফেললো। আর এই গাধা সবসময় মুখের কথা সত্য হয় না, সবসময় সেটাকে যাচাই করে দেখতে হয় তার পিছনে সত্যতা কতটা। মানুষ এমন অনেক পরিস্থিতিতে পড়ে যাতে তাকে এরকম মিথ্যের আশ্রয় নিতে হয়। যাকে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। সব যখন মিটমাট হয়ে গেছে, নাও কেকটা এবার কেটে ফেলো, আর তারপর শুভ কাজ সম্পন্ন করব বলে জিন তেকে ধরে কেকের সামনে নিয়ে যায়। জাঙ্কুককে নিয়ে তার পাশে দাঁড় করে। আর সবাই হ্যাপি বার্থডে উইশ করতে। তেও চোখে জল আর মুখে হাসি নিয়ে বার্থডে কেকটা কাটে। আর সবার প্রথমে জিন আর আরেমকেই খাইয়ে দেয়। আজ থেকে তোমরাই আমার মা বাবা, তাই তোমাদেরকেই প্রথম খাওয়ালাম। আর তারপর জাঙ্কুককে খাওয়ায়, আর তারপর জিমিন আর সুগাকেও খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রেজিস্ট্রি অফিসের লোক চলে আসে আর দুটো শোয়ের মাধ্যমে সম্পন্ন হয় টেকুকের বিবাহ। আর একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে দেয় যে সে তেকে বিয়ে করেছে। রাতে তেকে আর জিন মিলে সুন্দর করে তেকে সাজিয়ে দেয়। জিমিন নিয়ে গিয়ে জাঙ্কুকের ঘরে তেকে পৌঁছে দিয়ে আসে। তে সবটাই যেন স্বপ্ন মনে হচ্ছে, সে কখনো ভাবেনি সে তার ভালোবাসা মানুষকে আবার ফিরে পাবে। জাঙ্কুক আজ প্রচন্ড খুশি। সুগার সাথে সমস্ত ভুল বোঝাবুঝি সে মিটিয়ে নিয়েছে, কারণ সে জানে সুগা তেকে বোনের মতোই স্নেহ করে। আর সুগার সাথে বসেই সামান্য পরিমাণে ড্রিঙ্কও করেছে জাঙ্কুক। এতদিন ধরে পুষে রাখা মান অভিমান সবকিছু ফেলে আজ সম্পূর্ণরূপে
ভালোবাসার কাছে ধরা দিতে চলেছে সে। আস্তে আস্তে ঘরে প্রবেশ করে জাংকুক। দরজাটা বন্ধ করে তের দিকে তাকিয়ে দেখে তে আনমনে কিছু ভেবে চলেছে। জাংকুক যে ঘরে এসেছে সেটা বোধহয় সে টেরও পায়নি। জাংকুক গুটি গুটি পায়ে তের পাশে গিয়ে বসে আর ঘোর লাগা দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে থাকে। তে জাংকুকের দিকে তাকিয়ে একটু লজ্জা পায়। আজ আর এই লজ্জার বাধা রেখো না তে। আজ সব বাধার ঊর্ধ্বে যেতে চাই। অনেক অপেক্ষা করেছি এই দিনটার। এতদিন স্বপ্নে যে মোহময়ী রূপটাকে আমি কল্পনা করেছি, আজ তাকে বাস্তবে দেখতে চাই। বাধা দিও না প্লিজ। তে লজ্জায় মুখটা নামিয়ে নেয়। এই রূপ দেখার পর জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারে না। এক টানে তেকে নিজের বুকের ওপর ফেলে। তারপর তার ঠোঁটে হারিয়ে দিতে থাকে। এই 3 বছরের ব্যবধান তাদেরকে আরো কাছে এনে দিয়েছে। তাদেরকে বাধ্য করছে আরো বেশি করে ভালোবাসতে। তাদের মাঝে আজ আর কোনো বাধা নেই। আর শুধু তাদের মন নয়, মিলে যায় দুটো শরীর। একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। আর তারপর ধীরে ধীরে Mommy don't slow daddy. তো guys, that's for today. যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আনিয়ং।